বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা। অনিন্দ্য ধরণীর বুকে নেমেছে নিকষ কালো রাতের আধার। ব্যস্ত নগরীর মানুষগুলো ছুটছে আপন গৃহালয়ে ফেরার তাড়ায়। ফলস্বরূপ পথে ঘাটে বেঁধেছে অসহ্যকর জ্যাম। জ্যামে চক্করে পড়ে আধ ঘন্টার পথ 2.5 ঘন্টায় পার করে কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছেন শারাফাত চৌধুরী। ক্লান্ত পরিশ্রান্ত দেহে ফিরে ফ্রেশ না হয়েই আগে শখকে রুমে ডেকেছেন। শুনেছেন বিয়ের কথা শোনার পর থেকে মেয়ে মনমরা হয়ে বসে আছে। হ্যাঁ না কিছুই বলেনি মেয়েটা। মেয়ে যে এখন বিয়ে করতে চায় না একথা উনিও জানেন, কিন্তু আর কতদিন কতদিন মেয়েকে ধরে বেঁধে রাখবেন? মেয়ে হয়ে যখন জন্মেছে তাকে পরের ঘরে যেতেই হবে। মোট কথা শখ ওনার বড্ড আদরের মেয়ে। 2 ছেলের পর খুব ইচ্ছে ছিল এবার একটা মেয়ে হোক। বাবা বাবা করে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়ুক, আদরে আবদারে অতিষ্ঠ করে তুলুক, মিষ্টি সুরে শাসন করুক, বকা দিক, পছন্দের কিছু না পেলে 2 গাল ফুলিয়ে বসে থাকুক। কিন্তু ওনার মনের কথাটা সিতারাকে কখনোই বলা হয়ে ওঠেনি। কারণ সায়ন শুদ্ধ হওয়ার পর সিতারার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিলেন। সহধর্মিণীর কথা চিন্তা করে মনের কথা চেপেই রেখেছিলেন। কিন্তু শুদ্ধ হওয়ার কয়েক বছর পরে একদম অনাকাঙ্ক্ষিতভাবে শখের আগমন ঘটে। বুকে পাথর চেপে সিতারাকেও বলেছিলেন জীবনের ঝুঁকি না নিতে। কিন্তু সিতারারও মেয়ের শখ ছিল। এত বলে কেউ ওনাকে বাচ্চা নষ্ট করাতে রাজি করানো যায়নি। ফলে দিন দিন প্রেগনেন্সি জার্নি আরও কষ্টকর হয়ে ওঠে। ডেলিভারির ডেট যতই ঘনিয়ে আসছিল উনিও নেতিয়ে পড়েছিলেন। শরীরের হাল বুঝে কাঁদতে কাঁদতে ওনাকে দ্বিতীয় বিয়ের পারমিশনও দিয়েছিলেন। তারপর সিতারাকে আবার ঝুঁকি নিতে হয়। মা ও মেয়ে দুজনই জীবন যুদ্ধে জিতে একটা সময় স্বাভাবিক হয়। মেয়ের পুতুল মুখটা দেখে সব কষ্ট সহ্য করে নেন দুজনেই, এবং শখের মেয়ের নামটাও উনি রাখেন সানায়া চৌধুরী শখ। দিন যায় দিন আসে, দেখতে দেখতে সময় কাটতে থাকে। ছোট শখও বড় হতে থাকে। ওনার ছোট ভাইদের ঘরালো করে সন্তানরা আসে। একটা সময় চৌধুরী নিবাসও ভরে ওঠে প্রাণবন্ত প্রাণদের চঞ্চল কলকাকলিতে। সময়ের সাথে পাল্লা দিয়ে তারাও বড় হতে থাকে। একটা কথা না বললেই নয়, উনি বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে এটা বুঝেছেন ছেলেরা যদি হয় বাবার শক্তি, মেয়েরা হয় মায়া। কলিজার একাংশেই থাকে মেয়ে। মেয়েদের মুখ জুড়ে থাকে জান্নাতি সুখ। তাই বাবারাও চুপ করে সয়ে যায় এক পৃথিবী সমান দুঃখ। এই মুহূর্তে বাবার সামনে মুখে হাসি এঁটে চুপটি করে বসে আছে শখ। সে বরাবরই শান্ত স্বভাবের। কথাবার্তা বলে ছোট ছোট করে ধীরে সুস্থে। তার মুখে হাসি থাকলেও এই মুহূর্তে ডাগর ডাগর আখিজোড়া অশ্রুজলে টইটুম্বুর। মনটাও অভিমানে পূর্ণ। মেয়ের মুখটা দেখে শারাফাত চৌধুরীর বুকটা মোচড় দিলেও স্বাভাবিক রইলেন। কিছুক্ষণ মেয়ের মুখ পানে চেয়ে থাকলেও আদুরে স্বরে ডাকলেন, মা। বাবার স্নেহমাখা ডাক শুনে শখের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে খুব করে কাঁদতে ইচ্ছে করল। কিন্তু এই কাজ কি আর সাজে? বড় হয়েছে এখন, হবু ডাক্তারও। এত আবেগী হলে তো চলে না। তবে এত চেষ্টা করেও কোনো মতে চোখের জল আটকাতে পারল না সে। গড়গড়িয়ে গাল বেয়ে জল গড়াতেই থাকলো। কিছু বলবে, গলা যেন চেপে ধরেছে কেউ। রুম জুড়ে পিনপতন নীরবতা। বাবা ও মেয়ে দুজনেই চুপ। কেউ যেন কথা খুঁজে পাচ্ছে না। বুক চাপা কষ্টে শব্দের জোড়াতালি দিতে ব্যর্থ বাবা ও মেয়ে। বুকে জমা অভিমান থেকে শখের হঠাৎই বলতে ইচ্ছে করল, আমি কি বেশি খাচ্ছি বাবা? খুব বেশি বোঝা হয়ে গেছি তোমার? কেন পর করে দিচ্ছ? কেন চিরচেনা বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? তবে কি আমাকে আর ভালোবাসো না বাবা? আমাকে তোমাদের কাছে রেখে দাও না বাবা? এতদিন যেভাবে স্নেহতলে আগলে রেখেছিলে সেভাবেই রেখে দাও আমায়। কিন্তু চাইলেও বুকের কথা মুখে বলা হলো না। শারাফাত চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। তারপর মুখে হাসি এঁটে জবাবে বললেন, তুমি সারা জীবন শুয়ে বসে খেলেও আমার অর্থ ফুরাবে না মা।
মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে পাত্রস্থ করা প্রতিটা বাবার গুরুদায়িত্ব। সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল, সাম্য, সৃজন এরা আমার বাগানের এক একটা জীবন্ত ফুল। এরা সামান্য ব্যথা পেলে তার দ্বিগুণ আঘাত আমার বুকে এসে লাগে। সেই আমি কিভাবে পর করব তোমাকে? পর করে আমি নিজে ভালো থাকব? তোমরা আছো বলেই তো আমার পৃথিবীটা এত সুন্দর। আহানাব ছেলেটা ভালো, সে নিজে এসে আমার কাছে তোমার হাতটা চেয়েছে। তোমার ভাইরা চাচ্চুরা ছেলেটার খোঁজ নিয়ে খারাপ রিপোর্ট আনতে পারিনি। আমরা সবাই চাই তুমি ভালো থাকো। আমার বিশ্বাস ছেলেটা তোমায় সুখে রাখবে, খুব ভালো রাখবে। রাজি হয়ে যাও মা। শখ ফুপিয়ে কাঁদতে লাগলো। মেয়েকে কাঁদতে দেখে উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে অনেক কথাই বুঝিয়েছেন। শখ এবারও বাবার কথা নিশ্চুপ হয়ে শুনছে। বাবার মুখ দেখে বুঝেছে এই বিয়েটা হলে বাবা খুশি হবে। মা চাচিরা সহ বড় ভাইরাও খুব খুশি। সবার কথা ভেবে তার মতের কথা জানতে চাইলে সে সম্মতিসূচক মাথা নাড়িয়েছে, অর্থাৎ বিয়েতে রাজি। অথচ মুখে মুখে সম্মতি দিলেও তার মনটা অশান্ত হয়ে আছে। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। বিয়ের রীতিনীতি একদমই পছন্দ নয় তার। কারণ বিয়ের ছলে সম্পর্কের রূপ বদলায়, ধরন বদলায়। বিয়ের আগে বাপ ভাইরা যতই বলুক সম্পর্কগুলো আগের মতোই ঠিকঠাক থাকবে, আদতেও তা হয় না। বরং বিয়ের পর মেয়েদের বোঝানো হয় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আপন, তারাই আপন, তারাই তোমার প্রিয়জন, তারা মিটাবে তোমার সকল প্রয়োজন। সেখানেই যাও, সেথায় তোমার আপন ঠিকানা। রক্তের বন্ধনকে বুড়ো আঙুল দেখিয়ে আপন করে নাও অচেনা মানুষগুলোকে। কষ্ট হলেও কিছু করার নেই, বাধা দেওয়ার মতো জোর নেই। এটাই মেয়েদের ভবিতব্য। মানতেই হবে, যেতেই হবে শ্বশুর বাড়ি। এখন বাপের বাড়ির মেহমান তুমি। পেলে বসে বিয়ে দেওয়ার পর বাপের বাড়ি থাকার সময় ফুরিয়েছে তোমার। অন্যের ঘরের ঘরণী তুমি। প্রদীপ হয়ে আলোকিত করো অন্যের জীবন, অন্যের সংসার। পুরনো সব মায়া ছেড়ে আঁকড়ে ধরো নতুন মায়াকে। সেই মায়াতেই বেঁধে রাখো সংসারের প্রতিটা সদস্যকে। তবেই না হবে তোমার নারী জীবন সার্থক। স্বর্ণ ল্যাপটপে কাজ করছে। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে মনোযোগ সহকারে কি যেন করছে। তাকে মনোযোগী দেখে শীতল টাকা নেওয়ার ধান্দায় দুই একবার খোঁচালেও কাজের কাজ কিছুই হলো না। তাই বকতে বকতে নিচে চলে গেছে। শখ পড়ার টেবিলে চুপ করে বসে আছে। দৃষ্টি বইতে নিবদ্ধ থাকলেও পড়াতে মন নেই তার। মস্তিষ্কে নানান ভাবনা, মুখ শুকিয়ে চুপসে গেছে। কিছুক্ষণ আগে আহানা ফোন করেছিল তাকে। বিয়েতে সম্মতি দিয়েছে শুনে ছেলেটা খুব খুশি। মাত্রাতিরিক্ত খুশিতে কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে। বারবার কথা আটকে আসছিল তার। কতবার শখকে ধন্যবাদ দিয়েছে সেও হয়তো জানে না। পছন্দের কাউকে পেলে এমনই হয় বুঝি। কি জানি, তার জীবনে এমন অনুভূতির কেউ আসেনি তো কখনো। ঘটা করে কাউকে ভালোবাসি বলা হয়নি, মন দেওয়া নেওয়াও হয়নি। সে বাবার রুম থেকে এসে পড়ার টেবিলে বসেছে। নীরবে জানিয়েছে সে বিয়েতে রাজি, কিন্তু মনের তোলপাড় বন্ধ হচ্ছে না। হাত পা অনবরত কাঁপছে। আর কিছুক্ষণ পরে আহানাফরা চলে আসবে। হাতে রিং পরিয়ে তাকে বউ হিসেবে চিহ্নিত করবে। দুই পরিবারে নতুন করে সম্পর্ক জুড়বে। সম্বোধনেও পরিবর্তন আসবে। এসব নানান কথা ভেবে শখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে স্বর্ণের উদ্দেশ্যে বলল, আমার কি বিয়েটা করা উচিত স্বর্ণ? স্বর্ণ তাকালো না। শক্ত করে নিচের ঠোঁট কামড়ে ধরে দ্রুতগতিতে টাইপ করছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। শখের কথাটা শুনেও সাথে সাথে জবাব দিল না, বরং একটু সময় নিয়ে হাতের গতি কিছুটা কমিয়ে এনে ধীরে সুস্থে উত্তর করল, উচিত। কেন উচিত? তোমার হবু বর মানুষ হিসেবে পারফেক্ট। একজন পারফেক্ট মানুষই পারে পারফেক্ট পার্টনার হতে। নরম সরম মেয়েরা একা বাঁচতে পারে না। বাঁচতে চাইলে পৃথিবীর নিষ্ঠুর মানুষরা তাদের বাঁচতে দেয় না। হয় নারী খেকোরা কলঙ্কের কালি লেপটে দেয়,
নয়তো খুবলে খেয়ে পৃথিবী থেকে বিতাড়িত করে। এজন্য মেয়েদের নিরাপদ আশ্রয় দরকার, ছায়া দরকার, মন ভরে কাঁদার জন্য হলেও বিশ্বস্ত বুক দরকার। আহানাব ভাই নিঃসন্দেহে ভালো মানুষ, তাকে নিয়ে সংশয় রেখো না, বরং মেনে নাও। ভুলে যেও না শুদ্ধ সায়ন ভাইয়ের কলিজা আমরা 3 বোন। আমাদের জন্য তারা কি কি করতে পারে ধারণাও করতে পারবে না তুমি। সেই ভাইরা যার তার হাতে তোমাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে না, তাই নিশ্চিত থাকো। নিশ্চয়ই আহানাব ভাইয়ের মাঝে বিশেষ বিশেষত্ব আছে, তাই তার সাথে তোমার বিয়ের কথা ভেবেছে তারা। স্বর্ণের স্পষ্ট ভাষায় স্পষ্ট কথাগুলো শুনে শখ সত্যি সত্যি অহেতুক চিন্তা বাদ দিল। তাই তো, মাথার উপর বড় ভাইরা থাকতে এত ভয় কিসের? তার ভাইরা তো আর 5টা ভাইয়ের মতো না। এসব ভেবে সে মনমরা হয়ে বসে থাকলো না, বরং উঠে নিচে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ কেবল তাকিয়েই রইল। বাড়ির মূল ফটক দিয়ে আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে আসছে সাম্য, সৃজন আর শীতল। সাফওয়ান চৌধুরীকে বের হতে দেখে 3জন ধরেছিল আইসক্রিম কিনে দেওয়ার জন্য। উনি ওদেরকে আইসক্রিম কিনে দিয়ে বাড়ির গেটে নামিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। ওরা আইসক্রিম খেতে খেতে বাড়িতে প্রবেশ করল। ইতিমধ্যে ওরাও জেনেছে শখকে আজ দেখতে আসবে। কিছুদিন পর তার বিয়ে হবে, তারপর শখ তাদের ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। আপু চলে যাবে ভেবে কষ্ট লাগলেও সুদর্শন দুলাভাই পাবে বলে ভীষণ খুশি তারা। আহানাবকে পছন্দ হয়েছে কিনা? ড্রয়িং রুমে সারাফাত চৌধুরী সায়নসহ বাড়ির 3 গিন্নি এসে বসেছে, বড়দের হাতে চায়ের কাপ। আহানাবরা নাকি লম্বা জ্যামে আটকে গেছে, একটু আগে ফোন করে তাই জানিয়েছে। সারাফাত চৌধুরী ফিরে আগে 1 কাপ চা পান করেন, নয়তো ওনার মাথা ভার হয়ে থাকে। সারাফাত চৌধুরীর জন্য শুধু চা না বানিয়ে সিতারা সবার জন্যই বানিয়েছেন। প্রতি সন্ধ্যায় 3 জায়ের চা না খেলে চলেই না। আহানাবদেরও আসতে দেরি হবে, এই ফাঁকে বাড়ির সকলে 1 দফা চা আড্ডাও হয়ে যাবে। শখকে ডেকে তার হাতে কাপ ধরিয়ে দিয়েছে সিমিন। কথাবার্তা বলে মেয়েটাকে সহজ করার চেষ্টা করছেন তারা। এই দিনটা তাদের জীবনেও তো এসেছিল, তাই তারাও জানে এই মুহূর্তের কথা। তখনই বাড়ির 3টে বিচ্ছু হৈ হৈ করতে করতে ড্রয়িং রুমে এলো। নিজেদের আইসক্রিম ভাগাভাগি করে নিল। সবার জন্য আনা হয়েছে আইসক্রিম। যার যারটা তাকে বুঝিয়ে দেওয়া হলো। বাটি আইসক্রিমের বাটি থেকে 1 বাটি আইসক্রিম নিয়ে সৃজনকে দিয়ে শুদ্ধের কাছে পাঠিয়ে দিল সিরাত। সায়ন চায়ের কাপ রেখে ভাই বোনদের থেকে 1 কামড় করে খাবেই, নিজে না নিলে সে জোর করে খাবে, অগত্যা বাধা হয়ে দিতেই হলো। সাম্য হঠাৎ আইসক্রিম খাওয়া থামিয়ে কিছু ভাবতে বসেছে। ভাবার পর্বে সমাপ্তি টেনে সে উঠে সারাফাত চৌধুরীর পাশে বসল। তারপর চিন্তিত সুরে বলল, বড় আব্বু, শখ আপুকে অচেনা কারো সাথে বিয়ে দিও না। এই কথা শুনে সবার দৃষ্টি পড়ল সাম্যের দিকে। সবাইকে তাকাতে দেখে সাম্য ভয় পেল না, ভরকালও না। সে ছোট থেকেই এমন, যখন যা বলতে চাইবে পুরো কথাটুকু শেষ করেই থামবে, আর অপর মানুষটাকে বাধ্য করে তার কথা শুনতে। হঠাৎ এমন কথা বলায় সারাফাত চৌধুরী শুধালেন, কেন বাবা, দিলে কি হবে? আমরা তো আপুর শ্বশুর বাড়িতে থাকবো না, ওরা যদি আপুকে মারে বকে। ছোট ভাইয়ের চিন্তা বড় বোনের সেফটি নিয়ে। আহা, কি মধুর সম্পর্ক। কিন্তু শখের হাসিটা মিলিয়ে গেল। পুনরায় তার চোখের কোণে অশ্রু জমে গেল। বুঝে ওঠার আগেই গাল বেয়ে অশ্রু ফোঁটা গড়িয়েও গেল। সায়ন সেটা খেয়াল করে এবারে জবাবটা সেই দিল, আমরা 4 ভাই আছি কি করতে? আমাদের বোনকে মারবে এতই সোজা? শুধু মেরেই দেখুক না, ওদের ছাপার নকশা চেঞ্জ করে দেব। তা না হয় দেব, কিন্তু। আবার কিন্তু কেন? 3 আপুকে বাইরে বিয়ে না দিয়ে অন্য একটা কাজ করি। আমি শখ আপুকে বিয়ে করি, তুমি স্বর্ণ আপুকে বিয়ে করো। শুদ্ধ ভাইয়ার শীতল আপুকে বিয়ে করুক, তাহলে আপুরা এই বাড়িতে থাকবে, কেউ বকতেও পারবে না, মারতেও পারবে না। সাম্যের হিসেব দেখে সকলের চক্ষু চড়ক গাছ।
সিরাত তো ভীষণ খেয়েই ফেললেন। সিমিন গরম চায়ে ছ্যাঁকা খেয়ে ঠোঁট চেপে ধরে বসে আছেন। সিতারা বেগম মুখ টিপে হেসে কিছু বলার আগেই শীতল নিজ শক্তিতে জ্বলে উঠল। সে চট করে উঠে সাম্যের গালে চটাস করে একটা থাপ্পড় বসিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব, নিজেরা ভালো ভালো বেছে নিয়ে আমাকে আপদ বিপদ দিবি, আর আমি মুখ বুজে তা মেনে নেব? কখনো না। দরকার হলে হাত কাটা ছেলেকে বিয়ে করব, তাও আপদ বিপদকে ঘাড়ে ঝুলাবো না। তার এহেন কাণ্ডে উপস্থিত সকলেই হতবাক। আপদ বিপদকে শুদ্ধ, এছাড়া কাকেই বা বলবে? শীতলের কথা শুনে সারাফাত চৌধুরীর কেন জানি ভীষণ হাসি পেল। মনে মনে ভেবেও নিলেন শুদ্ধ উপস্থিত থাকলে বেশ হতো। ছেলের মুখের অবস্থা কেমন হতো তখন? এসব ভেবে হাসি চড়া হতে গিয়েও কোনো মতে নিজেকে সামলে নিলেন। সবার সামনে হাসাটা ঠিক হবে না, এই ভেবে গলা খাকারি দিয়ে হাসি গিলে উনি চায়ের কাপে চুমুক দিলেন। কিন্তু ওনার অজানা রয়ে গেল সিঁড়ির মুখে শুদ্ধ দাঁড়িয়ে আছে। পুরো ঘটনা দেখেছে, শুনেছে। স্বর্ণ হাতের কাজ ছেড়ে রুম থেকে বেরোতেই শুদ্ধর মুখোমুখি হলো, চোখাচোখি হলো। শুদ্ধ তাকে দেখে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, অন্ধকে সাহায্য করা পুণ্যের কাজ হলেও অন্ধের সঙ্গে চলতে গিয়ে অন্ধ সাজাটা বোকামি। যা করছি শাহাদাত চৌধুরী জানলে মঙ্গলজনক কিছু হবে না। তাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম, বাকিটা তোদের ইচ্ছে। স্বর্ণ শুনল, তবে পেছন ফিরে তাকালো না, আর না কোনো জবাব দিল। শুদ্ধ যেতে যেতে যা বলার বলে রুমে ঢুকে গেল। সব দেখে, সব বোঝে, তবে কাউকে কিছুই বলে না। এখন চুপ আছে মানে সামনেও চুপ থাকবে, এর গ্যারান্টি সে নিজেকেও দেবে না। সন্ধ্যার পরে আহনাবদের আসার কথা থাকলেও জ্যামে আটকে তারা এলো রাত 9:30টার দিকে। ড্রয়িং রুমে বসে বিয়ে নিয়ে আলোচনায় ব্যস্ত বড়রা। শখকে সাজানো হচ্ছে, স্বর্ণ নিজেই সাজাচ্ছে বড় বোনকে। আহনাব বাবা মা আর বোনের পাশে বসে উসখুস করছে তখন থেকে। বারবার তাকাচ্ছে সিঁড়ির দিকে, নয়তো সময় দেখছে। অপেক্ষার প্রহর এত দীর্ঘ কেন? আসছে না কেন মেয়েটা? এত সাজা লাগে? আজ কি বিয়ে? তার মিষ্টি মুখটা দেখার জন্য বুকের ভেতর যে ছটফট করছে। মেয়েটা কি সেটা জানে না, বোঝে না, নাকি তাকে বউ করার শাস্তি দিচ্ছে এভাবে? আহনাফের উসখুস ভাবটার শীতল এসে অবধি খেয়াল করেছে। দেখে হাসছে মিটিমিটি। আহা, কি ভালোবাসা! কি ভেবে শীতল দৌড়ে গিয়ে সিমিনের ফোন এনে চুপি চুপি বেশ কয়েকটা আহনাফের ছবি তুলল। সবাইকে দেখাতে হবে তার দুলাভাই কতটা সুদর্শন। তাছাড়া এই ছবিগুলো দেখিয়ে শখের থেকে টাকা হাতাবে সে। মনে মনে শয়তানি বুদ্ধি এঁটে সে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়ালো। বড়রা কথা বলছে দেখে শুদ্ধ আস্তে করে উঠে অদূরে দাঁড়ানো শীতলের পাশে দাঁড়ালো। তারপর নিচু কণ্ঠে বলল, রুমে যা শীতল। কেন? আমি বলেছি তাই। আপনি বললেই শুনতে হবে? আপনি কি আমার বাপ যান? আমি তোর কি জান পরে বুঝাচ্ছি। আপাতত হাঁটা ধর। না, থাকবো এখানে। আপুর সঙ্গে আমারও একটা হিল্লে হয়ে যাক। আপনার অত্যাচার সহ্য হয় না আর। চেলাকাঠটা বোধহয় সোফার নিচে রেখেছিলাম, তাই না রে? আবারও চেলাকাঠ? ইস, প্রচুর লাগে। মারের কথা উঠেছে মানে বিশুদ্ধ পুরুষ কোনো কারণে রেগে আছে। তর্ক করলে সত্যি সত্যি মেরে দিতে পারে। তাই সে বোকা বোকা হেসে বলল, মানে মেলা পড়া বাকি আছে, জায়গা। এ কথা বলে শীতল সামনের সেন্টার টেবিলের উপরে থাকা শুদ্ধর ফোন ওড়নার তলায় লুকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ফোনের লক জানে সে। কিছুক্ষণ আগেই আর চোখে দেখেছে। মূল উদ্দেশ্য সেদিনের সিগারেট খাওয়া ছবিটা ডিলিট করে শুদ্ধর দুর্বলতা খুঁজে বের করা, যেটা দেখিয়ে শুদ্ধকে হুমকি দেওয়া যাবে। কিন্তু সেটা হবে না বোধহয়, কারণ যাওয়ার আগেই শুদ্ধ হঠাৎ করেই বলে উঠল, ফোনটা রেখে যা। আমি কি আপনার চাকর, নাকি আপনি আমার মালকিন যে যখন যা বলবেন আমাকে তাই করতে হবে? অহেতুক কথা বাড়াবি না, নয়তো থাপড়ে গাল লাল করে দেব বেয়াদব।
মেরেই দেখুন, বড় আব্বুকে বলে আপনাকেও উচিত শিক্ষা দেওয়াবো আজ। চুপ থাকি বলে সাপের ৫ পা দেখেছেন, তাই না? ড্রয়িং রুমে গেস্ট থাকায় শীতলের সাহস আজ আকাশচুম্বী। তার উপর বড় আব্বু উপস্থিত আছে। সে জানে বড় আব্বু উপস্থিত থাকাকালীন শুদ্ধ কিছুই করবে না। এই সুযোগেই কোনো মতে ফোন হাতিয়ে ভাগতে হবে এখান থেকে। কিন্তু তার তর্ক করা দেখে শুদ্ধ তেড়ে যেতেই শীতল এক দৌড়ে মাঝসিঁড়িতে উঠে দাঁড়ালো। বড়রা তখনও নিজেদের কথায় ব্যস্ত। আশেপাশেও কেউ নেই। শুদ্ধ কাউকেই ফোন ধরতে দেয় না, অর্থাৎ সে ফোনটা তাকেও নিতে দেবে না। এখন না নিলে চেক করাও হবে না। একবার যখন হাতে পেয়েছে, এই সুযোগ হাতছাড়া করাও উচিত হবে না। কথাখানা তার মস্তিষ্কে টোকা মারতেই সে কোনো কিছু না ভেবেই জামার ভেতরে ফোনটা ঢুকিয়ে নিল। আপাতত এটাই যেন নিরাপদ জায়গা। বিশুদ্ধ পুরুষ আর যাই হোক এবার আর কেড়ে নেওয়ার সাহস দেখাবে না, আর না নোংরামি করতে এগিয়ে আসবে, এইটুকু বিশ্বাস তার আছে। এদিকে তার কাণ্ডে সেখানেই দাঁড়িয়ে পড়েছে শুদ্ধ, এই মুহূর্তে বাক হারাসে, বিস্ময় চোখে মুখে। কিছু বলার আগেই শীতল এক দৌড়ে উপরে চলে গেল। এখান থেকে শোনা গেল দরজা আটকানোর শব্দ। আপাতত আজ আর বের হবে না সে। শুদ্ধ আর এগোলো না, ঘুরে দাঁড়ালো। মাথার ভেতর ভন ভন করছে তার। মেয়েটা দিন দিন এত পাজি হয়েছে বলার বাইরে। না, একে সভ্য করা যাবে না বোধহয়। কয়েক ধাপ এগোতেই হঠাৎ তার চোখ পড়ল সায়নের দিকে। দুই ভাইয়ের চোখাচোখি হলো। শুদ্ধ খেয়াল করল সায়ন হাসছে, ঠোঁট জুড়ে যেন উপহাসের হাসি। পরিষ্কার দুটো থালায় তোমার খুব পছন্দের দুটো আইটেম রাখা, প্রায় ১ সপ্তাহের অনাহারী তুমি। পেটে মরণ ক্ষুধা, খাবারের ঘ্রাণে জিভটা লক লক করছে তোমার। খাবার দেখে ক্ষুধার মাত্রাও দ্বিগুণ ছাড়িয়েছে। সেই মুহূর্তে কি করবে তুমি? নোংরা হাত ধুয়ে মুছে সময় নষ্ট করবে, নাকি আগেই সর্বগ্রাসী এক থাবা বসাবে? ফোনের অপর পাশের লোকটি পুরো কথা শুনে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। কি বিশ্রী হাসির শব্দ! ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর। তাকে এভাবে হাসতে দেখে এই পাশের লোকটি বিরক্ত হলো। মুখে বিরক্তিকর জাতীয় শব্দ করে মনে মনে বিশ্রী গালিও ছুড়ল। কোনো মতে হাসি থামিয়ে ইয়াসিন নামের লোকটি এবার বলল, সায়েন্টিস্ট ফর্মুলা দেয়নি বিধায় রেগে আছেন নাকি স্যার? হা হা, তা ভদ্র মহাশয়ের নামটা যেন কি? সোয়াইব চৌধুরী শুদ্ধ। বুঝলাম। তা আপনাদের ভদ্রলোকদের মাঝে আমার কাজ কি? সায়েন্টিস্টকে তপরাতে দেখার স্বাদ জেগেছে মনে? খেয়ে দাও। ছ্যা, কি বালসালকন এগুলা! পোলা হইয়া পোলারে খামো? আমার রুচি এখনো এত নিচে নামে নাই স্যার। এই কাজ পারবো না, অন্যরে দিয়া খাওয়ান। তিনটেই কুমারী ফুল। দুই ভাইয়ের জন্য কড়া নজরের কারণে ভ্রমরও তাদের কাছে ঘেঁষতে পারিনি। এবার তুমি দুটোকে খেয়ে যত্ন করে কলঙ্ক লাগাও দেখি। উফ, ইনটেক মাল। তা এরা সোয়াইবের কে? বোন। ও, কিন্তু মাল সুন্দরী না হইলে মুড আসে না আমার। মুড না এলে কি খাওয়া যায়? আমি আবার আধপেটা খাওয়ার ছেলে না। পছন্দ হলে পুরোটাই খাই, নয়তো ছুঁয়েও দেখি না। তিনটেই চোখ ধাঁধানো সুন্দরী, তবে ছোটটা সবার থেকে এগিয়ে আছে। নাম? শীতল। নাম শুনে ছেলেটা কল কেটে ফিসলে হাসল। তারপর ফোনটা অদ্ভুত কায়দায় ৫ আঙ্গুলের মাঝে ঘুরাতে ঘুরাতে মুখে উচ্চারণ করল, শীতল রানী, এবার আমি তোমায় খাবো। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে টুকটাক কেনাকাটার জন্য বাজারে এসেছে স্বর্ণ, হাতে দুটো শপিং ব্যাগ। কড়া রোদে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মাঝারি সাইজের মোটা বেনুনিটা কাঁধের একপাশে অযত্নে ফেলে রাখা। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে। সরু নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। কড়া রোদের তাপে ফর্সা দুই গাল রক্তিম বর্ণ ধারণ করেছে। শখের পরীক্ষা থাকায় আজ একাই আসতে হয়েছে তাকে, নয়তো ঝামেলার কাজে খুব একটা জড়ায় না নিজেকে।
এখন কতক্ষণে ঘুরে ঘুরে শীতলের জামার সঙ্গে ম্যাচিং করা ওড়না খুঁজে পাবে কে জানে। শুধু শীতলের নয়, সিরাত তার ব্লাউজের ফলস আর সিতারা দিয়েছে দুটো শাড়ি কিনতে, হালকা কালারের মধ্যে। শাড়ি দুটো অভাবী দুস্থ এক মাঝবয়সী মহিলার জন্য। তাদের বড় মা প্রায়ইভাবে দান করেন, এ নতুন কিছু নয়। এদিক দিয়ে মহিলার মন মানসিকতা অনেক ভালো। সে বাজারে যাবে শুনে সিমিনও সুরে সুরে জানিয়েছে নরম দেখে রুমে পড়া একজোড়া স্যান্ডেল আনতে। কদিন ধরে ওনার এক পাট স্যান্ডেল পাওয়া যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এই আকাম বাড়ির একমাত্র উড়নচণ্ডী কন্যা শীতলই ঘটিয়েছে। কারণ সে ইঁদুর তেলাপোকা দেখলেই স্যান্ডেল দিয়ে মারতে যায়, মেরে ক্ষান্ত হলে ঠিক ছিল। কিন্তু না, সে ইঁদুর তেলাপোকা মেরে সেটা আবার রেখে আসে যার উপর রাগ থাকে তার রুমের চিপায়। এটাই তার রাগের গোপন বহিঃপ্রকাশও বলা চলে। স্বর্ণের ঘুরে ঘুরে সবার কিছু কিনতে কিনতে দুপুর পেরিয়ে গেছে, ক্ষুধাও লেগেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরের খাবার খায় না সে, এখনও খাবে না। একেবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভাত খেতে বসবে। এসব ভেবে চিপাগুলি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ ব্যাগের ভেতরটা কেঁপে উঠল। ফোন ভাইব্রেট হচ্ছে দেখে সে ব্যাগ থেকে ফোন বের করে কানে ধরতেই সায়ন বলল, জান, কোথায় রে তুই? বাজারে এসেছি। বাজারে কেন? কাপড় চোপড় কেনার ছিল। কেনা শেষ নাকি বাকি আছে? প্রায়ই শেষ। আসবো আমি? প্রয়োজন ছাড়া আসার দরকার নেই। জান, শোন না, আমার জন্য 2-3টা শর্ট প্যান্ট কিনিস। বইয়ের পছন্দ করার শর্ট পরার ফিলিংস জেনে রাখা দরকার। লাল, নীল, হলুদ নয়তো গোলাপি কালার আনলে চলবে। তুই আনতে পারলে আমিও পরতে পারবো। পরে একেবারে তোর সামনে গিয়ে দাঁড়াবো। এখন যা ভালো মনে করিস আন, আমাকে সামলানোর দায়িত্ব তো তোরই, তাই না? অসভ্য। ধন্যবাদ। আচ্ছা শোন না জান, বাসায় ফিরে আগে ইনবক্স চেক দিস, কাঙ্ক্ষিত সারপ্রাইজ আছে। তুমি কি বাসায়? বাসায় থাকলে কি হবে? দৌড়ে এসে চুমু দিবি? ধরে নাও দিতাম। বাসায় ছিলাম না, তবে এখনই যাচ্ছি। তুইও তাড়াতাড়ি চলে আয় জান, তোর চুমুর অপেক্ষায় আমি। স্বর্ণ জবাব দিল না, খট করে কেটে দিল। নয়তো এই পাজি ছেলে কথা বাড়াতেই থাকতো। সে হাতের ব্যাগগুলো ধরে সামনে এগোতেই দৃষ্টি পড়ল একটা শাড়ির দিকে। ভীষণ সুন্দর শাড়িটি। কালো রঙা শাড়িটিতে গোল্ডেন পাড়। মেয়ে হলেও তার কেন জানি কেনাকাটা সাজগোজ খুব একটা পছন্দ নয়। যতটুকু না করলেই নয় ততটুকুই করে। কারণ তার মতে কেনাকাটা সাজগোজ শো অফ নিয়ে পড়ে থাকা ছাড়াও অনেক কাজ রয়েছে মেয়েদের জীবনে। সাজগোজ নিয়ে পড়ে থাকলে সফল হয়ে স্বপ্ন ছোঁয়ার আশায় এগোতে হবে না। যেখানে কষ্ট আছে, পরিশ্রম আছে, সেখানে সাফল্যও আছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সে শাড়িটার দিক থেকে নজর সামনে এগিয়েও ফিরে এলো। শখকে শাড়িটাতে বেশ মানাবে। মূলত শখের কথা মাথায় রেখে শাড়িটা কিনে নিল সে। সঙ্গে নিল ম্যাচিং ব্লাউজ। শখের চমৎকার গঠনের শরীরে শাড়িটা চমৎকার লাগবে। তাছাড়া এঙ্গেজমেন্টের গিফট হিসেবে কিছুই দেওয়া হয়নি বড় বোনকে। অথচ আহানাপার শখের এঙ্গেজমেন্ট হয়েছে আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সেদিন তাদের এঙ্গেজমেন্ট করিয়ে 1.5 বছর পর বিয়ের অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় বড়রা। ততদিনে শখের পাসপোর্ট ভিসাও রেডি হয়ে যাবে। অনুষ্ঠানের পরপরই আহানাপ শখকে নিয়ে চলে যাবে বাইরের দেশে। সেখানে গিয়ে সব ডাক্তারি পাশ করবে। আহানাপ একথা জানালে সবাই পছন্দ করে প্রস্তাবখানা। শখ অভিমান করে সম্মতি জানায়। মেয়ে রাজি দেখে বড়রা আর কিছুই বলে না। কারণ হাতে এখনও সময় আছে। এর মধ্যে যদি কারো মন পরিবর্তন হয় তাহলে অন্য সিদ্ধান্ত নেওয়া যাবে। মোট কথা ছেলেমেয়ে দুটো যেভাবে ভালো থাকে দুই পরিবার সেভাবেই সিদ্ধান্ত নেবেন। এদিকে আহানাফেরও ছুটি শেষ। 2 দিন পর তার ফ্লাইট। প্রতিবার দেশে এসে যাওয়ার সময় খারাপ লাগা কাজ করলেও এবার যেন দ্বিগুণ খারাপ লাগছে তার। কষ্টও হচ্ছে। মনে হচ্ছে কলিজা ছিঁড়ে রেখে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? শখের জন্য? মাত্রই কদিনের সম্পর্ক, অথচ অনুভূত হচ্ছে তাকে ছাড়া এই জীবনই বৃথা। এই সপ্তাহের মধ্যে আরেকটা কাজ করা হয়েছে।
আগে শখ আর স্বর্ণ একই রুমে থাকলেও এবার তাদের রুম আলাদা করা হয়েছে। আহানা রাত বিরাতে ফোন দেয়, কত কথা থাকে দুজনের। বোনের সামনে কিছু কিছু কথা বলতে অস্বস্তি হয়, লজ্জা কাজ করে। অস্বস্তি থেকে বাঁচতে ফোন হাতে নিয়ে কখনো বাগানে যায় তো কখনো ছাদে। ব্যাপারটা সিতারা সহ অনেকেরই নজরে পড়ে। পরে শুদ্ধ সরাসরি জানায় দুই বোনের একজনকে নিচতলায় চলে আসতে। পরে শখ তল্পিতল্পা সহ চলে আসে নিচতলায়। এখন স্বর্ণ তার রুমে একাই থাকে, আর এই কাজের ফায়দা উঠায় সায়ন। সে রাত বিরাতে যখন তখন স্বর্ণের রুমে চলে আসে। তারপর লাট সাহেব হয়ে আদেশের ফোয়ারা ছোটে, এই যান, পাজোড়া টিপে দে তো, মাথা টিপে দে, খেতে দে, আরও কত কি। কতবার বলেছে এভাবে যখন তখন রুমে না আসতে, কিন্তু তার কথা শুনলে তো, বারণ করলে উল্টো জেদ করে আসে। নিত্যদিনের নানান ঘটনা ভাবতে ভাবতে শীতলের নাম্বার থেকেও ফোন এলো। কল রিসিভ করে কানে ধরতেই শোনা গেল তার চঞ্চল কণ্ঠস্বর, এই আপু, আমার ওড়না পেয়েছ? না, খুঁজছি। আচ্ছা খোঁজো। আপু, আমার জন্য একটা শাড়ি এনো প্লিজ। শাড়ি কি করবি? পরব। আমি বাবাকে বলেছি, বাবা এক্ষুনি তোমাকে বিকাশ করে দেবে। আমি একটা শাড়ির ছবি পাঠাচ্ছি, দেখ এমন ধরনের নিবি কিনা। আচ্ছা দাও। শখের জন্য নেওয়া শাড়িটা শীতলকে দেখাতেই শীতল লাফিয়ে উঠল। ভীষণ পছন্দ হয়েছে তার। আবদার জুড়ে বসল তিন বোনের জন্য একই রকম শাড়ি কিনতে। তিন বোন একই শাড়ি পরে একসাথে ছবি তুলবে। কিন্তু দুর্ভাগ্যবশত কালো শাড়িটা স্টক আউট। অগত্যার শীতলের জন্য অনিয়ন কালার শাড়ি পছন্দ করল স্বর্ণ। তার ধারণা মতে এই শাড়িতে শীতলকে ভীষণ আদুরে লাগবে। বোনের কথা শুনে শীতল লজ্জা পেল। আবার বায়নাও ধরল শাড়ির সাথে পরার জন্য চুড়ি টিপ ম্যাচিং করে কিনে আনতে। স্বর্ণ বিরক্ত হলেও মেনে নিল ছোট বোনের আবদার। তারা কথা বলতে বলতে শাহাদাত চৌধুরীর অ্যাকাউন্ট থেকে টাকাও চলে এলো। স্বর্ণ শাড়ি পরে না, এই অবধি দুই একবার পরলেও কয়েক মিনিট পরই খুলে ফেলেছে। শাড়িটারি পছন্দ না তার, কিন্তু শীতলের জেদের কাছে হার মেনে তাকেও একটা শাড়ি নিতে হলো। সে নিল ছাই রঙের সুতি শাড়ি। তারপর টুকটাক আরও কিছু কেনাকাটা করে কয়েক ধাপ এগোতেই কনকের মুখোমুখি পড়ল। কনক তাকে দেখেই হাসি হাসি মুখে বলল, ভালো আছেন আপু? হুম। আপনি? আছি একরকম। কোথায় গিয়েছিলেন? কাজ ছিল। ও, কিছু কথা বলার ছিল আপু। বলুন। অঙ্কন কোথায়? অঙ্কনকে? হা হা, সো ফানি। কড়া রোদে দাঁড়িয়ে ফান করতে ইচ্ছে করছে না যে আপু। অন্যদিন ফানের ফোয়ারা নিয়ে বসবো না হয়, আজকে কাজের কথা বলি। কাজ কিংবা অকাজ জানি না, সেই হিসেব করার সময়ও হাতে নেই। তবে যার কথা জিজ্ঞাসা করছেন আমি তাকে চিনি না, তাই জানিও না উনি এখন কোথায়। সায়ন ভাই তো জানে, তাহলে সায়ন ভাইয়ের থেকেই জেনে নিন। একথা বলে স্বর্ণ আর দাঁড়ালো না, চোখ মুখ শক্ত করে হাঁটা ধরল। তাকে যেতে দেখে কনক ঘাড় চুলকে শয়তানি হেসে বলল, শালি একটা চিজ বটে। একথা বলে হাসতে হাসতে প্রস্থান করল সে। স্বর্ণ সিএনজি ডেকে উঠে বসল তাতে। তারপর বাসায় ফিরেই ফ্রেশ হতে লাগলো। ওয়াশরুম থেকে বেরোতেই আটকা পড়ল কারো বাহু জোরে। পুরুষালী চেনা স্পর্শ পেয়ে নড়াচড়া করল না সে, বরং চুপটি করে সেভাবেই দাঁড়িয়ে রইল। অনুভব করল একান্ত ব্যক্তিগত পুরুষের ছোঁয়া। উন্মাদ পুরুষটিও সুযোগ বুঝে স্থির থাকতে পারল না, বরং নেশাগ্রস্তের মতো টেনে নিতে থাকলো স্বর্ণের চুলে শ্যাম্পুর ঘ্রাণ, লতানো দেহের বিদেশি সাবানের ঘ্রাণ। হাতটা অবাধ্য হয়ে ঘুরতে লাগলো কোমরের আশেপাশে। সিতারা সিরাত সিমিন চৌধুরী কিছুক্ষণ আগেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে সিরাতের অসুস্থ মাকে দেখতে। হঠাৎ মায়ের অসুস্থতার কথা শুনে সিরাত কাঁদতে শুরু করে। সাফওয়ান চৌধুরী মিটিংয়ে তার ফোনটা ওনার কেবিনে রেখেছিল, সাইলেন্ট অবস্থায় বেজে চলেছে। পরে মেজোজাকে সামলাতে ওনারাও ওনার সঙ্গে যান। ওনারা রাস্তার মোড়ে যেতেই সায়নের সঙ্গে দেখা হয়। শখও চলে আসবে একটু পর।
শীতল কলেজ থেকে ফিরে খেয়ে ঘুমিয়েছে বিধায় তাকে কেউ ডাকেনি। বাড়ির গাড়িতে যাচ্ছে দেখে সায়ন সাবধানে যেতে বলে বাড়িতে ঢুকল। ড্রয়িং রুমে কেউ নেই দেখে উপরে চলে এলো। শীতলের রুমের দরজাটা বন্ধ। পড়ে পড়ে ঘুমাচ্ছে বোধহয় ঘুম কাতুরে পাগলিটা। আরেক কন্যা কি ফিরেছে নাকি বাজারেই রয়ে গেছে এখনো? স্বর্ণ ফিরেছে কিনা দেখতে রুমে ঢুকে পানির শব্দ পেয়ে বুঝল সে ওয়াশরুমে আছে, তাই অপেক্ষা করতে থাকলো তার বের হওয়ার। 10 মিনিটের মাথায় বের হতেই স্বর্ণ আটকা পড়ল তার বাহুডোরে। গালে পেল পুরুষালী ঠোঁটের স্পর্শ, গ্রীবায় পেল খোঁচা খোঁচা দাড়ির খোঁচা। ধীরে ধীরে এই স্পর্শ গাঢ় হচ্ছে দেখে স্বর্ণ নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু সায়ন ছাড়তে অনিচ্ছুক। সে নিজের মতো করে স্বর্ণের শরীরে স্পর্শ ল্যাপটাতে ব্যস্ত। স্বর্ণ জোরপূর্বক সায়নকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা চলমান রেখে বলল, সিগারেট খেয়ে আমার কাছে আসতে বারণ করেছিলাম না? বারণ করলেই শুনতে হবে নাকি? হবে। হবে না। বীরপুরুষরা সবসময় বইয়ের কথা শোনে না, শুনলে অনেক ভুগতে হয়। ক্ষুধা লেগেছে ছাড়ো, আমারও। ফ্রেশ হয়ে এসো, খাবার বাড়ছি আমি। খাবার তো আমার হাতের মুঠোয়, কিন্তু খেতে আর পারছি কই। স্বর্ণ, জান আমার, চল না বিয়ে করে ফেলি। সায়নের হাসকি গলায় বলা কথা শুনে স্বর্ণ নিজেকে ছাড়াতে জোরাজুরি শুরু করলো। পাজি লোকটা আবার ফাজলামো শুরু করেছে। তাকে জোর প্রয়োগ করতে দেখে সায়ন ঠোঁট কামড়ে হাসল। স্বর্ণের পেট খামচে ধরে দুই গালে শব্দ করে চুমু খেলো। তারপর কাঁধে মুখ ডুবাতেই রুমের দরজা খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়িয়ে গেল শখ। ওর ফোনের চার্জারটা নিতে এসেছিল, আর এসেই যে এমন ঘটনার সাক্ষী হবে কল্পনাও করেনি সে। রুমে তৃতীয় কারো উপস্থিতি টের পেয়ে স্বর্ণ সায়ন চোখ তুলে তাকিয়ে দ্রুতগতিতে ছিটকে দূরে সরে গেল। শখ নিজেও লজ্জা পেয়ে দৃষ্টিজোড়া রেখেছে মেঝের দিকে। একরাশ অস্বস্তিতে ডুবে কিছু বলার ভাষা পেল না শখ। দাঁড়িয়ে থাকবে নাকি চলে যাবে বোধগম্য হলো না তার। আপন ভাইয়ের সঙ্গে চাচাতো বোনকে এমত অবস্থায় দেখে নিজেও বাক হারিয়ে ফেলেছে। এখন রুমে চলছে পিনপতন নীরবতা। কে কি বলবে বুঝে উঠতে পারল না। সায়ন বোনের কাছে ধরা খেয়ে চুপ করে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। আবার স্বর্ণের মুখ দেখে তার খুব হাসিও পাচ্ছে। সে আমতা আমতা করে কিছু বলতে গিয়েও থেমে গেল। এরপর মাথা চুলকে পাশ কাটিয়ে তার রুমে চলে গেল। ভাইকে যেতে দেখে শখ টেবিলের উপর থেকে চার্জারটা হাতে নিল। এক পলক তাকালো স্বর্ণের দিকে, তারপর স্বাভাবিকভাবে বলল, আমি যা ভাবছি তাই কি? অকপটে স্বীকার করে নিল স্বর্ণ। না তার গলা কাঁপল, আর না থতমত খেয়ে প্রসঙ্গ পাল্টানোর বৃথা চেষ্টা চালালো। শখও কথা বাড়ালো না। হতেই পারে, যুগ আপডেট। কাজিন লাভ এখন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা যদি একে অপরের সঙ্গে ভালো থাকে, থাকুক না, সমস্যা কি তবে? বাড়ির লোক ব্যাপারটা কেমনভাবে নেবে এটাই এখন ভাববার বিষয়। তাছাড়া শাহাদাত চৌধুরী সায়নকে অপছন্দ করার কারণ খুঁজে পাবে বলে মনে হয় না। রাজনীতি করা নিয়ে একটু আপত্তি করলেও মনে হয় না রিজেক্ট করবে। মনে মনে এই কথা ভেবে ধরা খাওয়ার পর সায়নের মুখের বেহাল দশা স্মরণ করে ঠোঁট টিপে হাসল শখ। বাড়তি প্রশ্ন করে কাউকে অস্বস্তিতে ফেলতে চাইল না দেখে কথা বাড়ালো না। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই স্বর্ণ ডাকল। ডাক শুনে সে ঘুরে তাকাতেই স্বর্ণ বলল, আপু, আপাতত কাউকে বলো না। কেন? সময় হোক, তখন না হয় সবাইকে জানিও। শুদ্ধ ঢাকা গেছে আজকে প্রায় 4 দিন হয়েছে। ঢাকা থেকে গতকালকের ফ্লাইটে গেছে সুইজারল্যান্ড। হঠাৎ সেখানে কি কাজ, কবে ফিরবে এসবের কিছুই বলেনি সে। কথায় কথায় শুধু জানিয়েছে সেখান থেকে ফিরে একেবারে বাড়ি চলে আসবে। কিছুদিন পর রমজান মাস। পূর্বের দিনগুলো ঢাকায় থাকলেও এবারের পুরো রমজান পরিবারের সাথেই কাটাবে। পেশাগত দিক থেকে যা কাজ বাড়ি থেকেই সারবে। আপাতত আর কোথাও যাবে না। কথা শুনে একজন বাদে খুশি বাড়ির সকল সদস্য। সে একজন আর কেউ নয়, শীতল। কথাটা শুনে মুখ বাঁকিয়েছে, গালি দিয়েছে।
আজকাল শুদ্ধ বাড়িতে ঘন ঘন থাকছে, যেটা ওর পছন্দ হচ্ছে না। পুরুষ মানুষ এত বাড়িতে থাকবে কেন? তারা বাইরে টই টই করবে, নয়তো কাজে মশগুল থাকবে। 3 বেলা খেতে এলে এলো, নয়তো কাজ সেরে একেবারে রাতে ফিরবে। যুগের পর যুগ পুরুষরা তো তাই করে আসছে। নারী থাকবে ঘরে বন্দি আর পুরুষ থাকবে বাইরে, কারণ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই সংসারের রাজা। শখের বিয়ে ঠিকঠাক হওয়ার পর থেকে বাড়িতে আমেজ আমেজ ভাব, খুশি খুশি রব চারিদিকে। সুখ সমৃদ্ধি যেন ছড়ানো চৌধুরী নিবাসের প্রতিটা আনাচে কানাচে। শখ প্রথম প্রথম অভিমান করলেও এখন সব মেনেও নিয়েছে। আহানাফের সঙ্গে কথা হয় রোজ। আহানাফ হুটহাট করে দেখা করে চমকে দেয়। দুজন ঘোরে, খায়, ছবি তোলে, সময় কাটায়, টুকটাক কেনাকাটাও করে। তন্মধ্যে শীতল ইচ্ছে মতো শখকে পচায়। ছোট হয়ে বড় বোনকে লজ্জায় ফেলে দেয়। লজ্জার মাত্রা দ্বিগুণ করতে কখনো বলে আহানাফের বউ। একথা শোনা মাত্রই শখ লাল হয়ে যায়। হাসি আনন্দে এভাবেই তাদের দিনগুলো কাটছে। শুদ্ধ বাড়ি নেই, শীতল যেন মুক্তমনা পাখি, যার কাজ হচ্ছে স্বাধীন চিত্তে নেচে নেচে ঘুরে ঘুরে বেড়ানো। এই ঘুরে বেড়ানোর খুশির স্বাদ ডাবল হয়েছে, কারণ শুদ্ধ তার ফোনটা তাকে দিয়ে গেছে। সেদিন শুদ্ধর ফোন ঘেঁটে তেমন কিছুই পায়নি। কয়েকটা ফাইল ছিল, তাও আবার লক করা। ছিল গ্যালারিতে শুদ্ধর ছবি, একঝাঁক সাদা ইঁদুরের ছবি, ল্যাবের জিনিসপত্রের ছবি, কী সব থিওরি টিউরি ছাড়া কিছুই পায়নি সে। পায়নি তার সিগারেট খাওয়ার সেই ছবিটাও। অগত্যা আধা ঘন্টা পর শুদ্ধর ফোনটা শুদ্ধর বিছানার উপর রেখে এসেছিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে শুদ্ধ যাওয়ার আগে তার রুমে এসেছিল। হাতে ফোন ধরিয়ে বলেছিল, ধর। কাকে দেব? রেখে দে। কি? আমাকে দিচ্ছেন? তাও আবার নিউ আইফোন? মাথা ঠিক আছে নাকি ভুলভাল কিছু খেয়েছেন শুদ্ধ ভাই? একথা বলতে দেরি, কিন্তু তার মাথায় গাঁটটা পড়তে দেরি হয়নি। শীতল ব্যথায় মুখ কুঁচকে কিছু বলতে গেলে তাকে পুনরায় বলেছিল, কাজ কত দূর এগোলো আপডেট দিবি। ভুলেও যদি টিকটক করিস কিংবা টোকাই মার্কা বফ জুটিয়েছিস তোর খবর আছে। সবই বুঝলাম, কিন্তু কিসের আপডেট দেব? আমার বিয়ের। ওই যে বিপদের চৌরাস্তার কথা ভুলে গেলি, পুনরায় মনে করাতে হবে? না না, মনে পড়ে গেছে। তা আপনি কি চলে যাচ্ছেন? কবে ফিরবেন? বলতে পারছি না। শুদ্ধ চলে যাচ্ছে শুনে শীতলের চোখে মুখে খুশি ঝরে পড়ল। তার অবুঝ মন খুশিতে ঝুমঝুম করে নেচে উঠল, একাগ্রচিত্তে গেয়ে উঠল, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সে চাইলেও খুশির মাত্রা গোপন রাখতে পারল না। গাল ভর্তি হেসে গদগদ হয়ে বলেই ফেলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যান যান, সাবধানে যাবেন। এত তাড়াতাড়ি ফেরার দরকার নাই। কেমন বয়সও তো হচ্ছে, এত ধকল নামার কি দরকার শুধু শুধু? শুদ্ধ ভ্রুকুটি করে তাকালো। তার যাওয়ার কথা শুনে শীতলের খুশি যেন আর ধরে না। কত বড় বেয়াদব ভাবা যায়, কিন্তু তার এত খুশি শুদ্ধর সহ্য হলো না। মন চাইল থাপড়ে গাল দুইখানা লাল করে দিতে। যাওয়ার আগে মানল না, তবে এত খুশিও দেখতে ইচ্ছে করল না। তাই সে হঠাৎ উৎফুল্ল বদনে দাঁড়িয়ে থাকা শীতলের হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোন কাটতে দেখে শীতল আঁতকে উঠে চেঁচিয়ে বলল, আরে আরে, নিলেন যে? এক্ষুনি না ফোনটা আমাকে দিলেন। যার মধ্যে কৃতজ্ঞতাবোধ নেই তাকে কিছু না দেওয়াই উত্তম। এ কথা শুনে শীতল ভাবল, শুদ্ধ বোধহয় হাসি মুখে বিদায় নিতে চাচ্ছে না। ফোনটা নিতে গেলে আগে বিশুদ্ধ পুরুষের মন গলাতে হয়। দরকার হলে কাঁদতে হবে, প্রচুর কাঁদতে হবে। কেঁদে কেটে ফোনটা হাতাতে হবে। এদিকে নিচ থেকে সিতারার ডাক শুনে শুদ্ধ হনহন করে শীতলের রুম থেকে বেরিয়ে গেল। ফোন হাতছাড়া হতে দেখে শীতলও পিছু পিছু গেল। তবে যাওয়ার আগে 2 চোখে গ্লিসারিন দিল, যাতে চোখে পানি আসে। চোখের পানি সস্তা নাকি, যে চাইলেই যখন তখন কাঁদা যায়? তারপর চোখ মুছতে মুছতে সে গিয়ে দাঁড়ালো শুদ্ধর থেকে একটু দূরে। শব্দ করে নাক টেনে কাঁদতে থাকলো নিঃশব্দে। বাড়ির সবাই উপস্থিত হয়ে টুকটাক কথা বলছে।
সিতারা পূর্বের মতোই খাবার বেঁধে দিতে বক্স রেডি করছেন। এত বলে কয়েও ওনাকে শুধরাতে পারে না শুদ্ধ। যতবার যাবে ততবার উনি বাধাবাধি ঝামেলা করবেই করবে। কথা বলতে বলতে হঠাৎ সিরাতের চোখ গেল শীতলের দিকে। শীতল এক কোণে দাঁড়িয়ে ওড়না দিয়ে চোখ মুছছে। চোখ নাক লাল করে ফেলেছে কেঁদে কেঁদে, হেঁচকি উঠছে থেমে থেমে। মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে সিরাত বিস্মিত সুরে বললেন, এ কি, কাঁদছিস কেন শীতল? কি হয়েছে তোর? পেট ব্যথা, মাথা ব্যথা করছে? না। তাহলে এভাবে কাঁদছিস কেন মা? কিছু খাবি? না। সকলের দৃষ্টি তখন শীতলের দিকে। একে একে কারণ জানতে এগিয়ে এসেছে তারা। পিঠে মাথায় হাত বুলিয়ে কান্নার কারণ জানতে চাইলে শীতল ফোপাতে ফোপাতে বলল, শুদ্ধ ভাই চলে যাচ্ছে তাই আমার খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটায় ধরাস ধরাস করছে। শীতলের মুখে এই কথা শুনে সকলে হতবাক, হতবম্ব স্বয়ং শুদ্ধ। এ কি আদৌ বিশ্বাসযোগ্য যে মেয়ে কিনা শুদ্ধর উপস্থিতি সহ্য করতে পারে না, বাড়ি এলে মনে মনে গালির ফোয়ারা ছোটায়, সে কিনা কাঁদছে শুদ্ধর জন্য। চোখের পানি দেখে বোঝার উপায় নেই মিথ্যে বলছে। কেন জানি সবাই সন্দেহের নজরে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ দুই ভ্রু কুঁচকে তাকিয়ে দীর্ঘশ্বাস চাপল। কেউ বুঝুক আর না বুঝুক আসল কাহিনী সে বুঝেছে। তবুও কিছু বলার প্রয়োজন বোধ করল না। ড্রামা কুইন ড্রামা করবে, এ আবার নতুন কি? কিন্তু শীতলের কান্না দেখে সিরাত পুনরায় বললেন, স্বামী বিদেশ গেলেও তো কেউ এভাবে কান্না করে না, অথচ তুই কিনা শুদ্ধর জন্য এভাবে কাঁদছিস। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না মা। শীতল নাক টানল, চোখ মুছল। তারপর শুদ্ধর দিকে তাকিয়ে ফোপাতে ফোপাতে বলল, নিজের খেয়াল রাখবেন, তাড়াতাড়ি ফিরবেন। ফোনটা দিয়ে যান, খোঁজ খবর তো নিতে হবে নাকি। এবার সবাই মুখ চাওয়াচাই করল। এবার কারুরই বুঝতে বাকি রইল না আসল কাহিনী। সায়ন তো হো হো করে হেসেই ফেলল। অগত্যা শুদ্ধ সবার সামনে ফোনটা দিয়ে সাবধান করে দিল, ফোন নিয়ে বাইরে যাবি না, টিকটক করার কথা মাথাতেও আনবি না। শীতল খপ করে ফোনটা নিয়ে ঘাড় কাত করে মুখ ভর্তি হাসল। অর্থাৎ সে এসব কিছুই করবে না। তারপর শুদ্ধ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ঢাকা গিয়ে শীতলের সাথে দুই একবার কথাও হয়েছে। শুদ্ধর জন্য মেয়ে দেখার ব্যাপারে সিতারা সহ সবাইকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছে। কিন্তু বাড়ির ছোট সদস্য বলে তার কথা কেউ আমলে নেয় না, হেসে উড়িয়ে দেয়। ওদিক থেকে শুদ্ধ রোজ চাপ দিতে থাকে। ফোন দিয়ে কিছু বলার আগেই বলে, বলেছিলি মেয়ে দেখা শুরু করেছে। শীতল খুব বিরক্ত হয়। বিয়ে পাগল ছেলে নিজের বিয়ের কথা নিজে বলে না, অথচ তাকে বাঘের মুখে ঠেলে দেয়। কিন্তু কি আর করার, হাল ছেড়ে দিলে তো চলবে না। গ্যারাকোলে ফেসে গেছে, সহ্য করতেই হবে। 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে বিছানা ছাড়ল শীতল। তারপর কিয়ারাকে বের হতে বলে নিজেও কোচিংয়ের উদ্দেশ্যে বের হলো। মুখে মিটিমিটি হাসি। নতুন ফোন, নতুন সিম, নতুন ফেসবুক আইডি পেয়ে খুশি যেন ধরে না। কোচিংয়ে গিয়ে সে সবার আগে কিয়ারাকে আইফোনটা দেখালো। ভাব নিয়ে ছবিও তুলল দুই বান্ধবী। তারপর কোচিং শেষে বের হয়ে দেখে কিয়ারার বাবা দাঁড়িয়ে আছেন। কিয়ারার মামাতো বোনের জন্মদিন, তাই এখান থেকে সোজা মামা বাড়ি চলে যাবে তারা। শীতলকে সাবধানে যেতে বলে কিয়ারা চলে গেল তার বাবার সাথে। শীতলও সাবধানে রাস্তা পার হলো। সামনের মোড়ে রিকশা পাওয়া যাবে। সন্ধ্যাও ঘনিয়ে এসেছে প্রায়। সে মোড়ের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু লোক তার পথ আটকে দাঁড়ালো। অচেনা ছেলেপুলে দেখেও মিষ্টি করে হেসে শুধালো, কিছু বলবেন ভাইয়া? শুদ্ধ ভাই আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় শুদ্ধ ভাই? সামনের একটা রিসোর্টে ওনার ফ্রেন্ডের বার্থডে পার্টি হচ্ছে, তাই ভাই আপনাকে নিয়ে যাওয়ার কথা বলেছে। ঢপ মারছেন না তো? কি যে বলেন না ছোট আপু, সেই সাহস কি আর আমাদের আছে? আপনারাও শুদ্ধ ভাইকে ভয় পান বুঝি? তা তো একটু পাই। এ কথা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল। শুদ্ধকে ভয় পায় এমন লোকও আছে দেখে ভালোই লাগলো।
ছেলেগুলো তার সঙ্গে গল্প করতে করতে গাড়ির কাছে গেল। সামনে রাখা কালো গাড়িটায় উঠতে ইশারা করে বলল, আপু, আপনি বসেন, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা ভাইয়া। ছেলেগুলো একটু দূরে দাঁড়িয়ে কাকে যেন ফোন করলো। কল রিসিভ না করায় কল দিতেই থাকলো। নিজেরা গুজুর গুজুর করে সামনের দোকান থেকে সিগারেট কিনলো। তাদের মতিগতি খেয়াল করে শীতলের কেমন যেন লাগলো। কোথায় নিয়ে গেলে সায়ন শুদ্ধ নিজে নিয়ে যায়, কখনো তো কাউকে পাঠায় না, তাহলে আজ কেন? তাছাড়া তার জানা মতে শুদ্ধ দেশের বাইরে আছে। দেশের বাইরে থেকে কিভাবে বার্থডে পার্টি অ্যাটেন্ড করবে? এসব ভেবে তার মাথা ঘুরতে লাগলো। অজানা এক ভয়ে হাত পা কাঁপতে থাকলো। বিপদের আভাস পেয়ে ছেলেগুলোর দিকে নজর রেখে ডাটা অন করে কল দিল শুদ্ধর নাম্বারে। 3বারের বেলায় শুদ্ধ কল রিসিভ করতেই শীতল হড়বড় করে বলল, শুদ্ধ ভাই, আপনি কি আমাকে নিয়ে যেতে লোক পাঠিয়েছেন? কই, না তো, আমি কেন লোক পাঠাবো? তাহলে একদল ছেলে এসে যে আপনার নাম বলল, আপনি নাকি আমাকে নিয়ে যেতে তাদের পাঠিয়েছেন। এখন কোথায় আছিস তুই? একটা কালো গাড়িতে বসে আছি। চেনা নেই জানা নেই কার গাড়িতে উঠে বসেছিস? কেউ কিডন্যাপ করতে যায়নি তো আবার? কিডন্যাপ? কিডন্যাপ করবে মানে? কি বলছেন এসব? এখন উপায়? আমি কি তাহলে অজ্ঞান হয়ে যাব? অজ্ঞান হয়ে যাবি মানে? গুন্ডারা ধরতে এলে সিনেমার নায়িকারা যেভাবে অজ্ঞান হয়ে যায় ওভাবে? এটা বাংলা সিনেমা পাসনি, পালা বেয়াদব। এক্ষুনি গাড়ির দরজা খুলে দৌড় দে। ওরা তো গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে। যেভাবেই হোক তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় শীতল। এতক্ষণ ব্যাপারটা সহজভাবে নিল, এবার শীতলের ঘাম ছুটে গেল। শুদ্ধর কথা বলার ধরনই বলে দিচ্ছে সে মজা করছে না। লোকগুলোকে সে পাঠায়নি, অর্থাৎ পুনরায় নিজের বোকামিতে নিজেই ফেঁসে গেছে সে। কিন্তু এরা কারা? তাকে কোথায় নিয়ে যেতে চায়? সে ভয়ে ভয়েই বলল, ভয় লাগছে শুদ্ধ ভাই। ভয় নেই, গাড়ির জানালা দিয়ে দেখ আশেপাশে লোকজন আছে কিনা। যদি থাকে সেদিকে দৌড়ে যা, আমি এক্ষুনি ভাইয়াকে যেতে বলছি। শুদ্ধর চিন্তিত কণ্ঠস্বর, শীতলের ভয়ার্ত কণ্ঠস্বর শুনে তার বুকের ভেতর কেমন করে যেন মোচড় দিয়ে উঠছে। কপাল বেয়ে সরু ঘাম ঝরতে শুরু করলো। তবুও শীতলকে স্বাভাবিক রাখতে বলেই গেল, শীতল, হ্যালো। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছিস? ফোন বন্ধ করিস না। যেভাবেই হোক ফোনটা যেন অন থাকে। প্রয়োজনে ফোন সাইলেন্ট করে সেদিনের মতো সেফ জোনে লুকিয়ে রাখ। এ কথা বলতে না বলতেই কয়েকজনের কথা শোনা গেল। বুঝল শীতলের সঙ্গে হাতাহাতি হচ্ছে ওদের। শীতল সমানে চেঁচাচ্ছে, বাঁচান শুদ্ধ ভাই, এরা সত্যি সত্যি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। শুদ্ধ ভাই, এরা আমাকে। শীতলের পুরো কথাটা শোনা গেল না। এরপরই ফোনটা অফ হয়ে গেল। কোনোভাবেই না ফোনে কল ঢুকলো আর না লোকেশন ট্র্যাক করা গেল। সন্ধ্যা 6:30। চলন্ত গাড়ির পেছনের সিটে মুখ ফুলিয়ে বসে আছে শীতল। মন খারাপ করে তাকিয়ে আছে বাইরের দিকে। গাড়িটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে না। আর না এই রাস্তা তার পরিচিত। সারাদিন পর অফিস ছুটির কারণে পথে ঘাটে জ্যাম বেঁধেছে। একটু পথ গিয়ে জ্যামের কারণে বসতে হচ্ছে মিনিটের পর মিনিট। জ্যাম দেখে চিৎকার করার পায়তারা জুটতে পারে ভেবে ছেলেগুলো শীতলের চোখ হাত মুখ বেঁধে দিয়েছে। কর্কশ স্বরে শাসিয়েছেও যেন শব্দ না করে। গাড়িতে গান চলছে যাতে শীতলের গোংরানোর শব্দ ভুলেও বাইরে না যায়। পেছনের সিটও অন্ধকার করে রাখা। গাড়ির গ্লাস তুলে দেওয়ায় বোঝারও উপায় নেই জলজান্ত একটা মেয়েকে তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কিডন্যাপ হচ্ছে জেনে শীতল প্রথম প্রথম ভয় পেলেও এখন আর ভয় পাচ্ছে না, বরং রাগ হচ্ছে। মন চাচ্ছে নিজেকে থাপড়াতে। মোট কথা সে এমন বোকামি করলো কিভাবে? নিজের পায়ে হেঁটে এসে গাড়িতে বসে যেসব চিন্তা করলো সেসব কেন আগে করলো না? কেন ভাবলো না বাইরের পৃথিবীটা জঞ্জালে ভরা? বেশিরভাগই নারী খেকো হয় না? এদিকে তার ফোনটাও কেড়ে নিয়েছে ছেলেগুলো। কিন্তু কারা এরা? কোথায় নিয়ে যাচ্ছে তাকে? এসবের পেছনে কে আছে? কে তাদের গোপন শত্রু?
কি উদ্দেশ্য তার? তাকে মেরে ফেলবে, নাকি তার গায়ে কলঙ্কের বৃষ্টি কালি ল্যাপটানো তাদের উদ্দেশ্য? তাছাড়া আজকাল নাকি দলে দলে কিডনি চোর বের হয়েছে। অল্প বয়সী ছেলেমেয়ে ধরে নিয়ে গিয়ে কিডনি কেড়ে নিচ্ছে। তারও কি তাই করবে নাকি? যদি করে টাকার ভাগ তাকে দেবে, নাকি পুরোটাই নিয়ে নেবে? যদি দেয় তো ভালো, নয়তো সেও বদমাশগুলোর নামে মামলা ঠুকে দেবে। আর্মির মেয়ের কিডনি কারার স্বাদ জন্মের মতো ঘুচিয়ে দেবে। আর্মি শব্দটা স্মরণ হতেই বাবার কথা মনে পড়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। কাঁদতে কাঁদতে কান্নার গতি বেড়ে গেল। হঠাৎ তাকে কাঁদতে দেখে ছেলেগুলো একে অপরের মুখ চাওয়াচাই করল। তাদের কাছে খবর আছে এই মেয়ে দেখতে ভোলা ভালা হলেও বহুত চালাক। শয়তানি বুদ্ধি তার রন্ধ্রে রন্ধ্রে, তাই ভুলেও এর অভিনয়ে গলা যাবে না। না আবেগ দেখে মায়া করা যাবে, কেঁদে মরে গেলেও সান্ত্বনা দেওয়া যাবে না। কারণ কথার চক্করে ফেলে গোপন তথ্য নিয়ে নিতেও পারে। কথা ভেবে তারা কেউ কথা বাড়ালো না, বরং নিজেরা নিজেরা গল্প করতে লাগলো। তারপর জ্যাম ছুটলে গাড়ি ছুটালো নির্জন রাস্তার পথ ধরে। এই রাস্তায় কেউ নেই দেখে শীতলের মুখ চোখ খুলে দেওয়া হলো। ছাড়া পেয়ে সে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো গাড়ি কোন দিকে যাচ্ছে, কিন্তু অন্ধকার জনমানবশূন্য রাস্তা দেখে ভয়ে চুপসে গেল। তাকে ভয় পেতে দেখে একটা ছেলে খ্যাক খ্যাক করে হেসে বলল, কিছু খাবেন আপু? আপনাদের বসের নাম কি? জানি না। যার হয়ে কাজ করছেন তার নাম জানেন না? না। টাকার বিনিময়ে কাজ করি, টাকা পেলে আর কোনো কিছু জানার আগ্রহ আসে না। আপনাদের স্যারকে ফোন দিয়ে বলুন আমি কথা বলবো। জায়গা মতো পৌঁছাই, শুধু কথা না, অনেক কিছু করতেও পারবেন। কথা বলে ছেলেটা শব্দ করে হাসতে লাগলো। তাকে দেখে হাসতে লাগলো সঙ্গের ছেলেগুলো। শীতল চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। মনে মনে কয়েক দফা গালি বর্ষণ করে চুপ করে বসে রইল। কাঁদতে লাগলো নীরবে নিঃশব্দে। কাঁদতে কাঁদতে কেন জানি তার বড়য়ের আচারের কথা মনে পড়ল। ভাবল এদের হাতে মারা গেলে আর আচার খাওয়া হবে না তার। বড় আম্মুর বানানো আচার সায়ন ভাই খেয়ে নেবে। সায়ন ভাই আবার আচার পাগল। মেয়ে মানুষের মতো বাটি বাটি আচার খায় সে। আচ্ছা, সায়ন ভাইয়ের যখন বিয়ে হবে, তার বউয়ের বাচ্চা হবে, তখন সায়ন ভাইও কি তার বউয়ের আচারে ভাগ বসাবে? কেড়ে কুড়ে নিজেই খেয়ে নেবে, নাকি মুখ ভর্তি আচার নিয়ে বলবে, বুঝলি শীতল, বাপ হচ্ছি, মুখে রুচি টুচি নেই, তাই আচার খাচ্ছি। কথা ভেবে খিলখিল করে হেসে উঠল শীতল। ছেলেগুলো কথা থামিয়ে ঘুরে তাকালো তার দিকে। অদ্ভুত তো, মেয়েটার গায়ে জিন আছে নাকি? এই হাসে, এই কাঁদে। শীতল সিটে হেলান দিয়ে বসে কিছু একটা ভাবল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভ্রু কুঁচকে একে একে সব ছেলেগুলোকে গুনে দেখল। মোট 5 জন আছে গাড়িতে। একজন একটু পরপর কার সাথে যেন ফোনে কথা বলছে। একবার তার ছবি তুলে কাকে যেন পাঠালো সে। কয়েক মিনিটের মধ্যেই পুনরায় কল এলে ছেলেটি রিসিভ করল। বিনয়ী ভাব কণ্ঠে ঢেলে বলল, ফেনীর দিকে যাচ্ছি স্যার, তাহলে কি গাড়ি ঘোরাবো? গোডাউন কুমিল্লায়। জি জি, তাহলে কুমিল্লার দিকে এগোচ্ছি আমরা। শীতল তাদের কথা শুনল। মস্তিষ্কে ধাক্কা দিল নানান চিন্তা। এদেরকে বিশ্বাস করে ভুল করে ফেলেছে। যেভাবেই হোক গাড়ি থামানোর ব্যবস্থা করতে হবে। বুদ্ধি খাটিয়ে শুদ্ধ সায়ন নয়তো বাবাকে একটা ক্লু পাঠাতে হবে। তার আগে কথা বলে এদের মাথা খেতে হবে। ভয় পেলে চলবে না, বরং ভয় পেলে এরাই লাই পাবে, মজা লুটবে। কথা ভেবে সে মন খারাপ দূর করে ঠোঁটে হাসি ফুটালো। এরপর কণ্ঠে মধু ঢেলে মিষ্টি করে ডাকল, ভাইজান। পাশে বসা ছেলেটা তাকালো। সে আবার কানে কম শোনে। মেয়ে মানুষের মিনমিনে সুরের কথা বোঝেও কম। না বুঝলেও পুনরায় জিগাইতে ইগোতে বাঁধে। যতই হোক পুরুষ মানুষ বলে কথা, আত্মসম্মানবোধ থাকাটা জরুরি। শীতল তাকে কিছু বলেছে বুঝতে পেরে সে পাশের জনকে গুঁতো মারল। ইশারা করল পাশে তাকাতে। পাশের জন তখন সবে মুখে পানি নিয়েছিল পান করার জন্য। হঠাৎই পেটে গুঁতো লাগায় মুখের পানি বেরিয়ে গেল।
সে বিরক্ত হয়ে তাকালো কম শোনা ছেলেটার দিকে। তাকে তাকাতে দেখে ছেলেটা দাঁত বের করে হেসে শীতলকে দেখালো। ছেলেটার দৃষ্টি যেন বলে দিল শীতলের উপর খুবই বিরক্ত, 2 থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মেয়েটার চোখ মুখ খুলে দেওয়া হয়েছে অনেক আগেই, অথচ মেয়েটা না কাঁদছে আর না চিৎকার করছে। চিৎকার করার অজুহাতে মারধর করতো না হয়, কিন্তু সে তো করছে না, বরং দেখে মনে হচ্ছে পিকনিকে যাচ্ছে সে। ভীষণ খুশি। তাকে রাগী দৃষ্টিতে তাকাতে দেখে শীতল পুনরায় ডাকল। এবার ছেলেটি কর্কশ কণ্ঠে জবাব দিল, কিতা হইছে? শীতল ভ্রু কুঁচকাল। ইচ্ছে করল মুখ বরাবর একটা ঘুষি মেরে বলতে, আমাকে কিডন্যাপ করে আমাকেই বলছিস কিতা হইছে? হারামির দল! একবার ছাড়া পাই, তোদের পেছনে লাল কাপড় বেঁধে শুদ্ধ সারের গুঁতো না খাওয়ালে আমার নামও শীতল না। তখন ভালো করে বুঝবি আমার আসলে কিতা হইছে। মনের কথা মুখ ফুটে বলা হলো না শীতলের। কোনো মতে কথা গিলে মুখ এইটুকু করে বসে রইল। তখন ড্রাইভারের পাশে বসা ছেলেটা হাসি মুখে শুধালো, কোনো সমস্যা আপু? শীতল সাহস পেল। বেঁধে রাখা হাতটা মোচড়ামুচড়ি করে বলল, এই ভাই, বড়ইয়ের আচার আছে আপনার কাছে? না নেই। নেই মানে? কেন নেই? এখন দেব একটা গাঁটটা। কিডন্যাপ করার সময় মনে ছিল না গাড়িতে উঠলে আমার বমি পায়, মাথা ঘুরায়? এখন দেই আপনার গায়ে হড়হড় করে বমি করে? মস্ত বড় ভুল হয়ে গেছে ম্যাডাম। পরের বার কিডন্যাপ করতে এলে আপনার জন্য বড়ইয়ের আচার নিয়ে আসব। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছেনটা কোথায়? এক কাজ করুন, কক্সবাজার, রাঙামাটি নয়তো সাজেকের দিকে চলুন। জীবনে কখনো মন খুলে বেড়াতে পারলাম না, এই সুযোগে ঘুরে আসাও হবে। ম্যাডাম, আপনাকে কিডন্যাপ করেছি আমরা, হানিমুনে নিয়ে যাচ্ছি না। আপনাদের মতো পেট মোটা বয়রা টাকলা পোলাপানের সাথে আমি হানিমুনে যেতামও না। যা বলছি শুনুন, নয়তো আপনাদের মালিকের কাছে বিচার দেব কিন্তু। স্যার বলেছে আপনাকে কুমিল্লায় নিয়ে যেতে। কেন? রসমালাই খাওয়াতে? না, আপনাকে খেতে। আমাকে কেন খাবে? তার বাড়িতে মা বোন নেই, গিয়ে তাদের খাক। অন্যের বোনের দিকে নজর কেন? কথা শুনে ছেলেটা চুপ হয়ে গেল। গাড়িতে উঠে অবধি বকবক করতে আছে মেয়েটা, প্রশ্নের বহরই থামছে না। কান মাথা সব ঝালাপালা করে দিল, শুধু বসের জন্য কিছু বলতে পারছে না, নয়তো এতক্ষণে জানের দফারফা করে ফেলতো। ছেলেটা চুপ হয়ে গেল দেখে শীতল আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর নড়ে চড়ে বসল। কিন্তু কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়? একদিক দিয়ে নিশ্চিন্ত, শুদ্ধ জেনেছে কিডন্যাপ হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে বের করবেই সে। তবে ফোন অন থাকার কথা বলেছিল শুদ্ধ, কিন্তু ছেলেগুলো তার ফোনটা কেড়ে বন্ধ করে দিয়েছে। রাত বাড়ছে, ঘড়িতে কটা বাজে কে জানে। আম্মুরা কি বাসায় ফিরেছে? ওনারা বাসায় ফিরে তাকে না পেয়ে চিন্তা করছে নিশ্চয়ই, কান্নাকাটিও শুরু করে দিয়েছে বোধহয়। এখন কি করবে সে? কিভাবে ছাড়া পাবে? রোজ পত্রিকা খুললে দেখা যায় ধর্ষণের সংবাদ। তার সাথেও কি এমন কিছু ঘটবে? চৌধুরী বাড়ির সদস্যদের মাথা হেঁট হবে শুধু তার বোকামির কারণে? বড় আব্বু, মেজ আব্বু, আব্বু, সায়ন ভাই, শুদ্ধ ভাই, তারা কি লজ্জায় পড়ে যাবে না? তাদের সুখপূর্ণ জীবনে অসম্মানের তকমা লাগবে তার কারণে। বড় আম্মু, মেজ আম্মু, আম্মুরা কি তার জন্য কাঁদবে? শখ আপু, স্বর্ণা আপু, এরা কি মন খারাপ করবে, নাকি খুশি হবে জ্বালাতন করা মানুষটা হারিয়ে গেল বলে? এসব ভেবে তার গলা শুকিয়ে এলো, কণ্ঠ রোধ হয়ে এলো বুক চাপা কান্নায়। ভয়ে কাঁপতে লাগলো সে। নির্জন রাস্তা, তার উপর এতগুলো ছেলে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল শীতল। না, একটু খাওয়া দরকার। সে ছেলেগুলোকে বলল পানি খাবে, তাকে পানি খাওয়ানো হলো। কিছুক্ষণ পর বলল ক্ষুধা পেয়েছে, তাকে খাবারও দেওয়া হলো। অথচ খাবার গলা দিয়ে নামছে না। মানুষ ভয় পেলে কিংবা টেনশন করলে বুঝি এমনটাই হয়। ফোনটা এখনও বন্ধ হয়ে পড়ে আছে। শীতলের জানা মতে ফোন বন্ধ থাকলে লোকেশন ট্র্যাক করা যায় না।
লোকেশন ট্র্যাক না করলে তার খোঁজ করতে পারবে না শুদ্ধ। তাই মনে মনে কিছু একটা ভেবে বলল, এভাবে সময় কাটছে না, ফোনটা দিলে রিলস দেখে সময় কাটতো। এ কথা শুনে অতিষ্ঠ হয়ে একজন সজোরে থাপ্পড় বসিয়ে দিল তার দুই গালে। দাঁতের সাথে ঠোঁট লেগে রক্ত বের হলো। পুরুষালী শক্ত হাতের থাপ্পড়ে গালে 5 আঙ্গুলের দাগ বসে গেল। শীতল হতবাক হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে। অকারণে মারার জন্য খুব রাগ হলো তার। সেও এক পা তুলে আচমকা লাথি বসালো ছেলেটার প্যান্ট বরাবর। তার এহেন কাণ্ডে পাশের ছেলেটা এবার রেগে আরেকটা থাপ্পড় বসিয়ে হিজাব টেনে খুলে ফেলল। এক হাতে নাক চেপে ধরে আরেক হাতে শক্ত করে চেপে ধরল শীতলের গলা। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। হাত পা ছুঁড়েও ছেলেটাকে ছাড়াতে পারল না। এবার প্রাণটা বুঝি যায় যায়। এতক্ষণ ভয় দূর করতে বকবক করছিল শীতল। বোঝাতে চেয়েছিল সে ভয় পাচ্ছে না, স্বাভাবিক আছে। আসলেই তাই। এতগুলো ছেলের মাঝে স্বাভাবিক থাকা যায়? থাকা কি সম্ভব? এদিকে তার বকবকানিতে অতিষ্ঠ হয়ে অন্য ছেলেগুলো থামানো তো দূর, এগিয়েও এলো না, বরং দেখল, হাসল। পরে শীতলের চোখজোড়া উল্টে আসলে তারা ছেলেটাকে কোনো মতে সরালো। তবে ছেলেটা সরার আগে শীতলের বুকে সজোরে একটা লাথি বসালো। লাথিটা লেগেছে হাড় বরাবর। এই বুঝি প্রাণটা বেরিয়ে এলো। জন্মের পর গায়ে ফুলের টোকা না পড়া মেয়েটা অসহ্য যন্ত্রণায় গুমড়ে উঠল। তার হাত পাও ধীরে ধীরে শিথিল হয়ে এলো। চোখে নামলো গাঢ় অন্ধকার। কানে বাজলো প্রাণপ্রিয় বাবার আদুরে ডাক, মা শীতল, কই তুমি মা? শীতল ছোট থেকেই অতিরিক্ত চঞ্চল, বাচাল দুষ্টুবুদ্ধির অধিকারিণী। তবে সে যতই চঞ্চল হোক, দুষ্টুমি করুক, কেউ তাকে এভাবে মারেনি। শারাফাত চৌধুরীর কারণে মারার সাহস করেনি। শুধু মাঝে মাঝে মার খেত শুদ্ধর হাতে, তাও তার অপকর্মের কারণে। এজন্য শুদ্ধকে পাষাণ উপাধিও দিয়েছে। তবে আজ বুঝল শুদ্ধ ভাই মারলেও রয়ে সয়ে সহ্য ক্ষমতা বুঝেই মারত। আর এরা? তবে বলতেই হয় শুদ্ধ ভাই আর এদের মারের মধ্যে অনেক তফাত, আকাশ পাতাল তফাত। শীতল জ্ঞান হারালো। অচেতন শীতলের মাথাটা ধাক্কা খেল গাড়ির কাচের সাথে। হঠাৎ গাড়ি ব্রেক করায় আবার গিয়ে ধাক্কা খেল সামনের সিটে। তবুও ছেলেগুলো দেখেও দেখল না। বিরক্ত মুখে ফোনে ব্যস্ত হয়ে পড়ল। অন্যের বাড়ির মেয়ে মরুক বাচুক, যা ইচ্ছে করুক, তাতে তাদের কি? অগত্যা 3 চৌধুরীর এক কলিজা অনাদরে পড়ে রইল সিটের উপরে। 3 মায়ের আদুরে রাজকন্যাটা আঘাত পেয়ে কপাল ফুলে কালশিটে পড়ে গেছে। 4 ভাইয়ের সবচেয়ে চঞ্চল বাচাল বোনটিকে কথা বলার দায়ে শক্ত হাতে আঘাত করা হয়েছে। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে। গলা চেপে ধরায় গলায় দাগ বসে গেছে। কেউ জানলও না, কেউ দেখলও না চৌধুরী বাড়ির আদুরে কন্যার বর্তমান হাল। কিছুদিনের জন্য দেশ ছেড়েছে শুদ্ধ। 5 বন্ধু এসেছে তাদের স্যারের জরুরি ডাকে। দিনরাত এক করে তারা কাজ করছে ল্যাবে। খাওয়ার সময়টুকু ছাড়া সময় কাটছে সেখানেই। আজও এক মনে কাজ করছিল শুদ্ধ। হঠাৎ ফোন ভাইব্রেট করায় কাজে বিঘ্ন ঘটে সবার। স্যার খুব বিরক্ত হলেও কিছুই বললেন না, কারণ শুদ্ধ শুনত না। দলের মধ্যে এই ছেলেটা যেমন মেধাবী তেমনই তেরা। কিছু কিছু ক্ষেত্রে ছাড় না দিলে সে কাজে হাতই দেয় না। তাছাড়া ছেলেটা পরিবার নিয়ে খুব বেশিই পজেসিভ। তাই কথা না বাড়িয়ে সবাইকে মনোযোগী হতে ইশারা করলেন উনি। আর শুদ্ধ ফোনটা নিয়ে চলে গেল ল্যাবের এক কোণে। ডিসপ্লেতে ভাসছে ব্যাঙাচি নাম। কল রিসিভ করে শীতলের কথা শুনে চিন্তা বেড়ে গেছে তার। সে স্যারকে বলে বেরিয়ে এসেছে ল্যাব থেকে। কথা বলতে বলতে কল কেটে গেলে দৌড়ে এসেছে তার জন্য বরাদ্দকৃত রুমে। ল্যাবের অ্যাপ্রন পরা অবস্থায় বসে পড়েছে ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে শো করছে তার ফোনের সকল তথ্য। চেষ্টা করছে ফোনের লোকেশন ট্র্যাক করার। যদিও ফোন বন্ধ, তারপরেও বেশিরভাগ ওয়্যারলেস চিপগুলোর ডিভাইস বন্ধ থাকা সত্ত্বেও কাজ করতে থাকে। কিছু কিছু কম্পোনেন্ট লো পাওয়ার মুডে চলতে থাকে আইফোন বন্ধ হওয়ার 24 ঘন্টা পর্যন্ত।
তথ্য অনুযায়ী এই উপাদানগুলোর শক্তি থাকে এবং ট্র্যাকিংও সক্রিয় থাকে। মোট কথা, সিস্টেম ওয়াইড অ্যাক্সেস সহ সেটিং ব্যবহার করে ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে বন্ধ থাকা অবস্থাতেও। তাছাড়া সেও যেন জানতো ফোনটা হারাবে, নয়তো কোনো অঘটন ঘটাবে এই মেয়ে। বরং অঘটন না ঘটলেই অবাক হতো। সেই চিন্তা মাথায় রেখে আগে থেকেই শক্তপোক্ত ব্যবস্থাও করে রেখেছে। কিছুক্ষণ চেষ্টা চালানোর পর সে সফলও হলো। ফোনে লাস্ট লোকেশন শো করছে ঢাকাতে এবং সেটা যাচ্ছে ফেনীর দিকে। শুদ্ধ ল্যাপটপে দৃষ্টি রেখে কল করলো শাহাদাত চৌধুরীকে। জানালো ঘটে যাওয়া পুরো ঘটনা। শাহাদাত চৌধুরী ঠান্ডা মাথায় পুরো ঘটনা শুনলেন, ভাবলেন, তারপর জানালেন সেনাবাহিনী ক্যাম্পের ঊর্ধ্বস্থ কর্মকর্তাকে। আধা ঘন্টার মধ্যে ফেনীর রাস্তা ব্লক করার ব্যবস্থা করা হলো। পুলিশও নেমে গেল রাস্তায়। সেই রাস্তার প্রতিটা পয়েন্টে থাকা ট্রাফিক পুলিশদের সিগন্যাল পাঠানো হলো। এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব করা হলো। কিন্তু তাতে কিছু হবে তো? বাঁচতে পারবে তো তাদের বাড়ির প্রাণবন্ত ফুলটা? এদিকে সায়নের কাছে এই খবর পৌঁছে গেছে অনেক আগেই। তারই লোক দেখেছে শীতলকে একটা কালো গাড়িতে উঠতে। তাৎক্ষণিক জানিয়েছে এই কথা। সায়ন খেয়ে ঘুমিয়েছিল। হঠাৎ ফোনের গোগো শব্দে খুব বিরক্ত হয়ে দুই পায়ের মাঝে জড়িয়ে ধরে থাকা কোলবালিশটাকে জড়িয়ে ধরে গালি দেয় কলদাতাকে। দুই একবার রিং হয়ে থামছে না যখন, তখন উঠে কল রিসিভ করল সে। রাগে ফোঁস করতে করতে বলল, ওই মাদারচোদ, কল করার সময় পাসনি? আমি ঘুমাইলেই তোর ফোন দিবার মন চায়? আমার ঠাপনা খাইলে শান্তি পাও না তুমি? আসো শালা, আগে তোমার মনের শখ মিটাই। ভুল হইছে ভাই, একখানা কথা জানার লিগ্গা ফোন দিছি ভাই, পরে জানা যাইতো না তোর ফাকিং কথা। ঢাকা মেট্রো গ 52-521, এটা আপনাদের গাড়ির নাম্বার? গাড়ির রং কালো। এ কথা শুনে সায়নের ঘুম ছুটে গেল। তার মা চাচিরা বাইরে গেছে, তাদের কিছু হলো না তো? আজম হঠাৎ করে গাড়ির কথা জানতে চাচ্ছে কেন? এ কথা মস্তিষ্কে টোকা মারতেই তার ভ্রু কুঁচকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে মনে করল তাদের বাড়ির সব গাড়িগুলোর নাম্বার। এই নাম্বারের গাড়ি তো তাদের নেই। তাই সে বলল, কাহিনী কি আজম, গাড়ির নাম্বার জিগাইলি কেন? শীতল আপু কিছুক্ষণ আগে কালো একটা গাড়িতে উঠেছে। সঙ্গে ছিল 5টা ছেলে, তবে তাদের দেখে মনে হলো আমাদের এরিয়ার ছেলে না তারা। গাড়ি ফলো করতে থাক, আসছি আমি। ভুলেও গাড়িটা যেন চোখের আড়াল না হয়। ঠিক আছে ভাই। তারপর থেকে আজম নামের ছেলেসহ কয়েকজন গাড়িটাকে ফলো করছে। শীতলের গাড়ির পেছনেই রয়েছে তাদের গাড়িটা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে আজমদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। চোখের পলকে তারা হারিয়ে ফেলে শীতলদের গাড়ি। নিখোঁজ হয় শীতল। তাকে খুঁজতে উঠে পড়ে লেগেছে তার বাপ ও বড় ভাইরা। একথা শুনে ইয়াসির হো হো করে হাসল। তারপর অর্ধনগ্ন শরীরে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসল। হাত বাড়িয়ে সিগারেট নিয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে কল করল কিডন্যাপারদের একজনকে। মেয়েটা কই? গাড়িতেই আছে। কিছু করিসনি তো তাকে? না স্যার, আমার খাবার সে, ভুলেও টাচ করবি না ওকে। জি স্যার। ওর ফোন আর ওকে গাড়িতে রেখে পালা দেখি এবার। কেন স্যার, কুমিল্লা যাব না? ওর বাপ ভাইরা আসছে তোদের পেছনে বাটাম দিতে। বাটাম নিতে পারলে গাড়িতেই বসে থাক। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চিনি না তোদের। বাই।